ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरय सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রী ভগবানের অশেষ ইচ্ছায় আমরা সমবেত হয়েছি। আজকের পাঠচক্রে আমরা আলোচনা করছি শরৎচন্দ্র চক্র বিরচিত স্বামী শিষ্য সংবাদ থেকে। এটি আমরা যেটি ব্যবহার করছি সেটি স্বামীজির বাণী ও রচনার নবম খণ্ড থেকে আমরা ব্যবহার করছি। আমরা বিগত দিন শেষ করেছিলাম স্বামীজির সঙ্গে কথাবার্তায়। শিষ্য বলছেন, সেদিন দেখিলাম স্বামী ত্রিগুণাতীত প্রেসে ঠাকুরের ছবি পূজা করিয়া তবে কাজ আরম্ভ করিলেন এবং কার্যের সফলতার জন্য আপনার কৃপা প্রার্থনা করলেন। স্বামীজি বলছেন, আমাদের সেন্টার বা কেন্দ্র তো ঠাকুরই, আমরা তো একজন সেই জ্যোতিক কেন্দ্রের এক একটি রে বা কিরণ। ঠাকুরের পূজা করে কাজটা আরম্ভ করছে, বেশ করেছে, কই আমায় তো পূজার কথা কিছু বললে না। এইটা হচ্ছে কথা। আমাদের এটি সংঘের ধারা যেটি স্বামীজি প্রচলন করে গেছেন আমাদের সকলের মধ্যে, সেটা হচ্ছে আমাদের যা কিছু সমস্ত কিছুর মূল কেন্দ্র শ্রীরামকৃষ্ণের। মূল কেন্দ্রে আছেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ, তাকে কেন্দ্র করে আমাদের যা কিছু করা। একটা ছোট্ট ঘটনা বলি, যদি পুনরাবৃত্তি মনে হয় পুনরাবৃত্তি মনে করবেন। পূজ্যপাদ স্বামী স্মরণানন্দজি যখন আমাদের সাধারণ সম্পাদক ছিলেন, আমাদের সদর কার্যালয়ে সাধুদের দিয়ে তিনি একটি কালী কীর্তনের দল খুলিয়েছিলেন। আমরা কালী কীর্তন গাইতাম প্রত্যেক রবিবার। তিনি নিজে আমাদেরকে একটি হারমোনিয়াম, একটি তবলা, একটি পাখওয়াজ, একটি তানপুরা, মন্দিরা আদি সমস্ত কিছু কিনে দিয়েছিলেন। রোজ 8টা থেকে, প্রত্যেক রবিবার 8টা থেকে 9টা আমরা গান গাইতাম। তখন পূজনীয় স্বামী গহনানন্দজি সদ্য সঙ্গগুরু হয়েছেন এবং তিনি পায়ে হেঁটে সন্ধেবেলা আসতেন হাঁটতে। একটা এমার্জেন্সি লাইট নিয়ে তার সেবক নিয়ে আসতো। প্রেসিডেন্ট মহাজের কোয়ার্টার থেকে মেইন গেট অব্দি উনি হেঁটে যেতেন, আবার মেইন গেট থেকে প্রেসিডেন্ট মহাজের কোয়ার্টারে। তখনও তিনি এই পায়চারিটি রোজ করতে পারতেন। মহারাজ একদিন এরকম রবিবার দিন আমরা গান গাইছি, মহারাজ শুনে ধীরে ধীরে রাস্তা থেকে নেমে হেডকোয়ার্টার্সের নিচে বারান্দার তলায় এসে চুপটি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন। আরো ভালো লাগায় আরো 2-4টে স্টেপ উঠে হেডকোয়ার্টার্সের ঠিক ফয়ারের নিচে, যার উপরে বসে আমরা গান গাইছি, সেইখানে বসে সেটি শুনছেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে তারপরে ধীরে ধীরে একটি দুটি গান শুনে ফিরে গেছেন এবং বলেছেন ছেলেরা খুব ভালো গায়। পরের দিন যখন পূজনীয় মহারাজকে প্রণাম করতে যাওয়া হলো, যখন পূজনীয় মহারাজকে প্রণাম করা হলো, তখন সেবক মনে করিয়ে দিল যে কালকে যে কালী কীর্তন গাওয়া হচ্ছিল আমরা সেই গাইছিলাম, এবং যিনি আছেন, যিনি প্রধান, যিনি মূল গায়ক, তার সঙ্গে পরিচয় করিয়ে দিল। মহারাজ তার হাতটি ধরে বললেন যে গান অতি সুন্দর। যিনি মূল গায়ক তিনি আবেগপ্লুত হয়ে পড়েছিলেন। তিনি বলছেন যে আমাদের যা কিছু কাজ সবকিছুর উদ্দেশ্য হচ্ছে শ্রীরামকৃষ্ণের প্রীতি উৎপাদন করা। অতএব এই গান আমরা শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে গিয়েছি এবং আপনি শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি, অতএব এই গান আপনার পছন্দ হয়েছে মানে অবশ্যই এটি শ্রীরামকৃষ্ণের কাছে পৌঁছেছেন। এত সুন্দর একটা অ্যাফার্মেটিভ হাসি হাসলেন। এই সমস্ত কিছুর আমাদের মূল হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে আমরা কাজকর্ম করি। দেখুন, আমরা অনেক সময় স্বামী বিবেকানন্দকে বড় করে দিয়েছি। শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ নিজে স্বীকার করছেন, শ্রীরামকৃষ্ণ যদি মাঝখানের মূল কেন্দ্র হয় তাহলে স্বামীজি হলেন তার একটি জ্যোতি মাত্র। আপনারা যদি দেখেন, ভালো করে পড়েন, এই শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা এই গ্রন্থের ভূমিকা লিখেছেন স্বামী মাধবানন্দজি মহারাজ। স্বামী মাধবানন্দজি বলছেন, তার লেখায় লিখছেন যে শ্রীরামকৃষ্ণ যদি পাওয়ার হাউস হয়, যদি ওই বৈদ্যুতিক উৎপাদন কেন্দ্র হয়, তাহলে শ্রীরামকৃষ্ণের সন্তানরা হলেন সেই উৎপাদন কেন্দ্রের ডিস্ট্রিবিউটর লাইন, সেই জ্যোতির আলো ছটা নিয়ে যাওয়ার জন্য। এখানে সেই একই কথা বলছেন, আমি সেই জ্যোতি কেন্দ্রের এক একটি রে বা কিরণ। ঠাকুরের পূজা করে কাজটা আরম্ভ করেছে, বেশ করেছে, কই আমার তো পূজার কথা বললে না। তার কথা কিছু বলেননি, তাকে পূজার কথা কিছু বলেননি। যদি স্বামী বিবেকানন্দ ওই পূজা করতে গিয়ে, কারণ স্বামীজির অনেক সময় যে ভাবটি ছিল সেটা অনেকেই অনুভব করতে পারত না। স্বামীজি যখন যেটাকে ধরতেন সেটাকে এত বড় করে ফেলতেন যে অনেকেই সেই ইয়েটাকে ধরে উঠতে পারতেন না, ম্যাগনামটাকে ধরতে পারতেন না। শিষ্য বলছেন, মহাশয় তিনি আপনাকে ভয় করেন। ত্রিগুণাতীত স্বামী আমায় কল্ল বলিলেন, তুই আগে স্বামীজির কাছে গিয়ে জেনে আয় পত্রের প্রথম সংখ্যা বিষয়ে তিনি কি অভিমত প্রকাশ করেছেন, তারপর আমি তার সঙ্গে দেখা করব।
স্বামীজি বলছেন, তুই গিয়ে বলিস আমি তার কাজে খুব খুশি হয়েছি, তাকে আমার স্নেহাশীর্বাদ জানবি, আর তোরা প্রত্যেকে যতটা পারবি তাকে সাহায্য করিস, ওতেই ঠাকুরের কাজ করা হবে। এটা দেখুন স্বামীজির একটি নতুন আইডিয়া আমাদের সকলের জন্য। নম্বর 1, এই যে স্বামীজিকে ভয় পাচ্ছেন, এটা ভয় নয়, এটা হচ্ছে শ্রদ্ধা মিশ্রিত ভয়। তার এমন একটা পার্সোনালিটি, তার কাছে সহজে এসে উঠতে পারছেন না। একটি বিষয় সই করানো হবে প্রেসিডেন্ট মহারাজের কাছে। তৎকালীন প্রেসিডেন্ট হলেন স্বামী বিরজানন্দজি মহারাজ। এই ঘটনাটি আমি শুনেছি স্বামী আত্মস্থানন্দজির কাছে। বিরজানন্দজির এমন ব্যক্তিত্ব ছিল, তৎকালীন সাধারণ সম্পাদক স্বামী মাধবানন্দ এবং স্বামী বীরেশ্বরানন্দজি এসছেন, তারা ভয়কেও বিরজানন্দজির কাছে যেতে পারছেন না। মাধবানন্দজি স্বামীজির যে বারান্দা সেইখানে হাঁটছেন, আর সেবকদের মাঝে মাঝে জিজ্ঞেস করছেন মহারাজের এখন মুড কেমন আছে। এবং স্বামী বীরেশ্বরানন্দজি একদম সেই ছাতের, স্বামীজির যে ছাদ আছে ওই পাশের ছাদটি, যেখানে টয়লেটটি আছে সেইখানে এক পাশে কোণে বসে আছেন, আর মাঝে মাঝে তিনি স্মোক করছেন। তার ভেতরে এতটুকু সাহস তৈরি হচ্ছে না বিরজানন্দের সঙ্গে গিয়ে কথা বলার। অবশেষে খাওয়া দাওয়ার পরে তারা দুজনে মিলে ধীরে ধীরে গিয়ে বিরজানন্দজিকে বলছেন যে এরকম এরকম ঘটনা, এরকম একটা সিগনেচার চাই। বিরজানন্দজি কিছুতেই সেটা সই করতে রাজি হচ্ছেন না। সঙ্গে সঙ্গে তারা কোনো দ্বিরুক্তি না করে ফেরত চলে আসছেন। এক অদ্ভুত এই যে ব্যক্তিত্ব, এটা একটা অদ্ভুত শ্রদ্ধা মিশ্রিত ভয়। এর ভেতরে কোনো ভয় নেই, এটার সামান্য শ্রদ্ধা। আমরা দেখেছি একটি ছবি, আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন, চেন্নাই মঠের মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনে গিয়েছিলেন পরম পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজ। একই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তৎকালীন সহকারী সংঘাধ্যক্ষ পরম পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ। যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে কেউ কেউ ট্রেনিং সেন্টারে আমার সঙ্গী ছিল, তাদের কাছে ওই ছবিটি একটি অদ্ভুত, যে রঙ্গনাথানন্দজি হাত ধরে রঙ্গনাথানন্দজিকে কিছু বোঝাচ্ছেন, রঙ্গনাথানজি কিছু বলছেন এবং ভূতেশানজি তার উত্তর দিচ্ছেন। ছবিটি এই ঘটনার কিছুদিন বাদই ভূতেশানজি শরীর চলে যায় এবং রঙ্গনাথানজি প্রেসিডেন্ট হন। সেই কারণে ছবিটি খুব পপুলার হয়েছিল, অ্যাজ ইফ যেন ভূতেশানন্দজি তার ক্ষমতা ট্রান্সফার করে যাচ্ছেন, প্রেসিডেন্টের যে ক্ষমতা পরবর্তী জনকে ট্রান্সফার করে যাচ্ছে। কিন্তু ছবিটা সবচেয়ে আকর্ষণীয় সেটা হচ্ছে রঙ্গনাথানন্দজির পা, আর দূরে দরজার পাশে রাখা রঙ্গনাথানন্দজির জুতো। ভূতেশানন্দজি হাঁটছেন, রাস্তাতেই হাঁটছেন, আশ্রমের ভেতরের যে রাস্তা সেইখানে হাঁটছেন। ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে এসছেন, তিনি জুতো খুলে সম্পূর্ণ খালি পায় আর ভূতেশানজির সামনে দাঁড়িয়ে কথা বলছেন। ভূতেশানজি কত সহজভাবে তার ডান হাতটা নিজের বাঁ হাত দিয়ে ধরে বলছেন। কিন্তু যেটা দেখার মতো সেটা হচ্ছে শ্রদ্ধা, অদ্ভুত এক বিনয়, তিনি শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি, এইটা দেখার জিনিস। এই শ্রদ্ধাটা আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে দিয়ে যেতে ভুলে যাচ্ছি, এটা কিন্তু খুব পরিষ্কার করে জানবেন। এই বিপদটা আমরা নিজেরাই তৈরি করছি। আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে এই শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা এটা দিতে পারছি না। বড়দের প্রতি যে শ্রদ্ধা করা, তাদের সিদ্ধান্তে প্রতি অটল থাকা, তাদের প্রতি অকারণ জিনিসপত্র কিছু করা, এটা আমরা ভুলে যাচ্ছি। আমাদের শাস্ত্র বলছেন মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব। মা বাবাকে, আচার্যকে আর অতিথিকে, এদের সবাইকে দেবতা ভাববে, এইটা ইনস্ট্রাকশন দিচ্ছেন। আচার্য ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছেন, তৈত্তরী উপনিষদে আছে। কিন্তু আমাদের মা বাবাকেও কিন্তু এটা সতর্ক থাকতে হবে, তারাও যেন মনে না করেন যে তাদের এমনি এমনি শ্রদ্ধা পাওয়া যাবে, তাদেরও নিজেদেরও দেবতার স্তরে উন্নীত হতে হবে। স্বামীজি এমন একটা দেবতার স্তরে উন্নীত হয়ে গেছেন, তাই স্বামীজির কাছে ডাইরেক্টলি জিজ্ঞেস করতে পারছেন না। আর স্বামীজি কি সুন্দর কথা বলছেন, তুই গিয়ে বলিস আমি তার কাজে খুব খুশি হয়েছি। উদ্বোধনের প্রথম সংখ্যা বেরিয়েছে, সেই কাজে তিনি খুব খুশি হয়েছেন, তাকে স্নেহাশীর্বাদ জানবি, এই অবধি ঠিক ছিল। এরপরে দেখুন স্বামীজির ইনস্ট্রাকশন, আর তোরা প্রত্যেকে যতটা পারবি তাকে সাহায্য করিস, ওতে ঠাকুরের কাজ করা হবে। এই দেখুন স্বামীজির একটি দিগন্তকারী সামান্য কটে কথা, কিন্তু একটা অদ্ভুত ইনস্ট্রাকশন। আমরা জানি শ্রীরামকৃষ্ণের পূজা ফল ফুল বেলপাতায় হয়, আমরা জানি পূজা হয় হাসপাতালে, আমরা জানি ত্রাণে, আমরা জানি এতে অসুস্থ রোগীর সেবায়, কিন্তু আমরা জানি না যে শ্রীরামকৃষ্ণের ভাবপ্রচারের ক্ষেত্রেও তাঁর একটা অসীম ভূমিকা আছে, সেই কাজেও সাহায্য
সেটাও শ্রীরামকৃষ্ণের এক রকমের সেবা। আপনারা অনেকেই জানেন, যেদিন প্রথম রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হলো 1897 সালের আমাদের 1 মে, তার ঠিক 4 দিন বাদে 1897 সালের 5ই মে আরেকটি সভা বসেছিল, এবং সেই সভাটাতে ঠিক হয় যে রামকৃষ্ণ মিশন কি কি কাজকর্ম করবে এইটির কথা বলা ছিল। সেই সভাতে এই কি কাজ করা হবে তার মধ্যে একটা হচ্ছে মানুষকে উদ্দীপ্ত করা, মানুষের ভেতরে যে খালি পেটে, স্বামীজি বলছেন যে খালি পেটে যে ধর্ম হয় না, সেইটার কথা বলতে গিয়ে স্বামীজি বলেছিলেন যে যেন শিক্ষা বিস্তার এবং এই যে কথাগুলো হচ্ছে মানুষের সাংসারিক এবং আধ্যাত্মিক উন্নতির জন্য বিদ্যাদানী উপযুক্ত লোক শিক্ষিতকরণ, এটা প্রথম রামকৃষ্ণ মিশনের কাজ। দ্বিতীয় হচ্ছে শিল্প শ্রমজীবিকার উৎসাহবর্ধন, এটা দ্বিতীয় কাজ। আর তৃতীয় কাজ এই যে প্রচার কেন আমরা চাই, বলছেন বেদান্ত এবং অন্যান্য ধর্মভাব রামকৃষ্ণ জীবনে যেরূপ ব্যাখ্যাত হয়েছিল তাহা জনমানসে প্রবর্তন। এই যে শ্রীরামকৃষ্ণ যেন একটা ফিল্টার, সেই শ্রীরামকৃষ্ণ জীবনের ফিল্টারের মধ্যে বেদ বেদান্তের কথা যেভাবে প্রকাশিত হয়েছিল সেটা জনমানুষে প্রবর্তন। এবং স্বামীজি চেয়েছিলেন রোজকারের নিউজ পেপার বেরোক, সেই রোজকারের নিউজ পেপারও করা সম্ভব হয়নি, তাই এই মাসিক পত্রিকা স্থাপিত হলো শ্রীরামকৃষ্ণের শরীর চলে যাওয়ার প্রায় 11 বছর বাদে এইটি স্থাপিত হলো। বলছেন কথাগুলি বলিয়াই স্বামীজি ব্রহ্মানন্দ স্বামীকে নিকটে আহ্বান করিলেন এবং আবশ্যক হলে ভবিষ্যতে উদ্বোধনের জন্য ত্রিগুণাতীতানন্দ স্বামীকে আরও টাকা দিতে আদেশ করিলেন। এই দিন রাত্রে আহারান্ত্রে স্বামীজি পুনরায় শিষ্যের সহিত উদ্বোধন পত্র সম্বন্ধে আলোচনা করিয়াছিলেন, এইরূপ আলোচনা করিয়াছিলেন। স্বামীজি কি চেয়েছিলেন বলছেন, উদ্বোধনে সকলকে কেবল পজিটিভ আইডিয়াস, গঠনমূলক ভাব দিতে হবে। নেগেটিভ থট, নেতিবাচক ভাব মানুষকে উইক করে দেয়। দেখছিস না যে সকল মা বাপ ছেলেদের দিনরাত লেখাপড়ার জন্য তারাক দেয়, বলে এটার দ্বারা হবে না, বোকা গাধা, তাদের ছেলেগুলি অনেক স্থলে তাই হয়ে দাঁড়ায়। ছেলেদের ভালো বললে, উৎসাহ দিলে সময় নিশ্চয় ভালো হবে। ছেলেদের পক্ষে যা নিয়ম, চিলড্রেন ইন দি রিজিয়ন অফ হায়ার থটস, ভাবরাজ্যের উচ্চস্তরে যারা শিশু তাদের সম্বন্ধেও তাই। পজিটিভ আইডিয়াস, গঠনমূলক ভাবগুলি দিতে পারলে সাধারণে মানুষ হয়ে উঠবে ও নিজের পায়ে দাঁড়াতে শিখবে। ভাষা, সাহিত্য, দর্শন, কবিতা, শিল্প সকল বিষয়ে যা চিন্তা ও চেষ্টা মানুষ করবে তাতে ভুল না দেখিয়ে ওইসব বিষয়ে কেমন করে ক্রমে ক্রমে আরও ভালো রকম করতে পারবে তাই বলে দিতে হবে। ভ্রম প্রমাদ দেখালে মানুষের ফিলিং উন্ডেড বা মনে আঘাত দেওয়া হয়। ঠাকুরকে দেখেছি যাদের আমরা হেয় মনে করতুম তাদেরও তিনি উৎসাহ দিয়ে জীবনের মতিগতি ফিরিয়ে দিতেন। তার শিক্ষা দেওয়ার রকমটা অদ্ভুত। পজিটিভ থিঙ্কিং, ইতিবাচক চিন্তা, এটি খুব ভীষণ ভালো জিনিস। পূজ্যপাদ আত্মস্থানন্দজির কথা বলেছি বারবার, মহারাজ কখনো কোনো নেগেটিভ কথা বলতেন না, সবসময় সব কিছুর ভেতরে একটা পজিটিভ ভাব তার মধ্যে থাকতো, অসম্ভব রকমের পজিটিভ। আমাদের একটু দেরি হওয়া, ট্রাফিক জ্যামে আটকে গিয়েছি, বই নিয়ে যাব, সেদিনের বুকিংই হলো না, ফলে একদিন বাদে বইগুলো বুকিং হবে। মহারাজ তার জন্য যা বকুনি টকুনি দিলেন তো দিলেনই, কিন্তু মহারাজ বললেন আজকের ঘটনাটা যদি না ঘটতে বুঝলি তোদের কখনো অনুধাবন করতো না যে সময়ের আগে একটু আগে বেরোনোর দরকার আছে। পথে কোথায় কি বিপদ হবে এগুলো তুই আমি কেউ আগে থেকে প্রেডিক্ট করতে পারি না। আজকের এই ঘটনা তোকে আমাদের শিক্ষা, হয়তো আজকের কাজটা হলো না কিন্তু তোকে আমাদের স্বীকার করতে হবে। এই যে একটা দারুণ কথা, উনি একটা দারুণ কথা আমাদের বলেছিলেন। আমরা কেউ পারফেক্ট হয়ে আসিনি, আমরা পারফেক্ট হব বলে এসেছি। আমরা যদি পারফেক্ট হয়ে আসতাম তাহলে পদ্ম ফুলের উপর আমাদেরই বসানো হতো, ঠাকুর বলতে পড়ে ঘুরিয়ে আমাদের আরতি করতেন, আর স্বামীজি হারমোনিয়াম বাজিয়ে খণ্ডানুভব গাইতেন। আমরা পারফেক্ট নই বলে পদ্ম ফুলের উপর ঠাকুর বসে আছেন, আমরাই হারমোনিয়াম বাজাচ্ছি এবং স্বামীজি তার মন্দিরে বসে আমাদের কীর্তিকলাপ লক্ষ্য করছেন। এটা হচ্ছে কথা। এই সব সময় তিনি পজিটিভ আইডিয়া, আরো ভালো হওয়ার, এবারে এইরকমটি হয়েছে আগামীবার আরো ভালো হবে, সব সময় আছে।
একটি গল্প শুনেছিলাম, আমি সেটা শেয়ারও করেছিলাম। একটি আঁকার স্কুলে, মানে স্কুলের আঁকার ক্লাসে দিদিমণি সবাইকে কিছু আঁকতে দিলেন। সবাই নানা রকম কিছু আঁকছেন। একটি ছোট্ট মেয়ে, সে কিছুতেই কিছু আঁকতে পারে না। সে কেবলমাত্র ওই একবার লাল পেন্সিল নিয়েছে, একবার নীল পেন্সিল নিয়েছে, এরকম করে করে কয়েকটা ডট দিয়েছেন। দিদিমণি এবার ঘুরতে ঘুরতে সবার খাতা দেখতে দেখতে ওর খাতাটা দেখছেন ওর খাতায় কেবলমাত্র কয়েকটা ডট আছে। দিদিমণি বললেন, বাহ, তুমি ভারী ভালো সুন্দর এঁকেছো তো। এই যে ছড়িয়ে ছিটিয়ে ডটগুলো আছে, এগুলো এক জায়গায়, ডটগুলোকে সব এক জায়গায় করো, আরো বেশি ডট করো, ঘন ডট করো। সে তখন প্রবল উৎসাহে ঘন ডট করতে থাকলো। তারপরে সে তার খাতাটা জমা দিয়ে চলে গেল। তার 1-2 দিন বাদে যখন প্রদর্শনী হচ্ছে, সে প্রদর্শনীতে গিয়ে হতবাক, সে দেখলো তার সেই ডট 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 করা যে পাতাটা, সেটা ফ্রেমিং করে প্রদর্শনীতে রাখা হয়েছে। সে অতি উৎসাহ, অবাক হয়ে গেল। সে বলল, বাবা, কেবলমাত্র ডটেই এত কি সুন্দর দেখাচ্ছে। তারপরে ধীরে 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 সে আঁকতে শুরু করলো ওই ডটগুলোকে কিরকম ভাবে ফর্ম করে। তার ভেতরের চরিত্র বদল হতে থাকলো। একদিন একটি ক্লাসে, তারই ক্লাসের ছেলে বলল, তুই এত ভালো আঁকতে পারিস? আমি তো আঁকতেও পারি না। কি পারিস তুই? আমি স্কেল দিয়ে লাইন টানতে পারি। ঠিক আছে, স্কেল দিয়ে নানা রকম ভাবে লাইনগুলো টানতে শুরু কর, দেখবি একটা ছবি তৈরি হয়ে গেছে, একটা ফিগার তৈরি হয়ে গেছে। ছেলেটাও উৎসাহ নিয়ে আঁকতে শুরু করলো, এই ছবি তৈরি হলো। দিদিমণির পজিটিভনেস সেটা সঞ্চারিত হচ্ছে ছাত্রীর ভেতরে তৈরি হওয়া পজিটিভনেস সঞ্চারিত হচ্ছে তার সহপাঠীর মধ্যে। এই পজিটিভনেসটা খুব জরুরি। নেগেটিভ থট, স্বামীজি বলছেন, নেগেটিভ থট বা নেতিবাচক ভাব মানুষকে দুর্বল করে দেয়। দেখছিস না, যে সকল মা বাপ ছেলেদের দিন রাত লেখাপড়ার জন্য তাড়া দেয়, বলে এদের কিছু হবে না, বোকা গাধা, তাদের ছেলেগুলি অনেক স্থলে তাই হয়ে দাঁড়ায়। এই যে দিন রাত আমরা করি, সবাইকে বলি যে এদের দ্বারা কিচ্ছু হবে না। বহু মানুষকে আমরা দেখেছি বলেন, আমাদের সঙ্গে পরিচয় করেন, দেখুন না এত বড় হয়ে গেছে, এতটুকু বুদ্ধি হয়নি, এতটুকু কিছু হয়নি। আমরা দেখেছি এরকম বহু মানুষকে এই চেষ্টা করতে। আমাদের বেলঘরিয়া স্টুডেন্টস হোমে একটা ভারী সুন্দর জিনিস দেখানো হতো। আমাদের ওখানে বেলঘরিয়াতে স্পেশালিটি, যেটা রামকৃষ্ণ মিশনের স্কুলগুলোর মধ্যে স্পেশালিটি, আজকের দিনটা বেলঘরিয়া স্টুডেন্টস হোমের জন্য খুব ইম্পর্টেন্ট। আর 24শে ডিসেম্বর, আজকের এমন একটি দিনে 1918 সালে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ এসেছিলেন, এবং এখনো পর্যন্ত প্রত্যেক 24শে ডিসেম্বর স্বামী ব্রহ্মানন্দজির আগমনকে স্মরণ করে রাজামাজির উৎসব হয়। এই বেলঘরিয়া স্টুডেন্টস হোমে একটা ভারী সুন্দর জিনিস করা হতো। বেশিরভাগ ছেলেরা ডিগ্রি কোর্সে এবং ক্লাস 11-এ ভর্তি হতো। তাদের সেশন শুরু হয় জুলাই মাসে। জুলাই থেকে অগাস্ট অব্দি একটি মাস ছেলেগুলি, নতুন ছেলেরা আসে, তাদেরকে খুব ভালো করে সাধুরা পর্যবেক্ষণ করেন। প্রাথমিকভাবে পর্যবেক্ষণ করেন ইন্টারভিউ বোর্ডে, এবং তারপরে ছেলেদের পর্যবেক্ষণ করেন তারা যখন এই নানা রকম কেমন করে প্রেয়ারে আসে, কেমন করে গল্প করে, ডাইনিং হলে কি করে, সবাই তাদের খুঁটি খুঁটি পর্যবেক্ষণ করেন। এর মধ্যে দুটো শক্তপোক্ত ছেলেরা যারা খুব ম্যাচিওর ব্রেন, তাদেরকে ম্যানেজার বানানো হয়, এবং প্রত্যেক ছেলের 15 মিনিটের 15 দিনের কাজের জন্য একটি পাক্ষিকে রুটিন করা হয়। ছেলেরা কাজ করতে থাকে 15 মিনিটের। ছেলেদের সব কাজ করতে হয়, একেবারে সে ড্রেন পরিষ্কার করতে থেকে ঠাকুরের আরতি অব্দি সমস্ত কাজ ছেলেরা করে, ছাত্রদের। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে, কোনো হস্টেলে কোনো ওয়ার্ডেন থাকে না, কোনো সন্ন্যাসী থাকে না, যেটা আমাদের রামকৃষ্ণ মিশনের সব স্কুল কলেজ থেকে সম্পূর্ণ আলাদা। যারা এটি তৈরি করেছিলেন, স্বামী নিবেদানন্দ, তারা বিশ্বাস করতেন যে ছেলেদের উপর বিশ্বাস রাখলে তারা কখনো বিশ্বাসের অমর্যাদা করবে না, কোনো অবস্থাতেই তারা বিশ্বাসের অমর্যাদা করবে না। তাই তাদের ওপর সম্পূর্ণ দায়িত্ব ছেড়ে দেওয়া হতো, যাতে তারা এটিকে পরিচালনা করেন। এবং তাদেরই মধ্যে ফার্স্ট ইয়ারের ছেলে, তারা ম্যানেজার, তারা ডিউটি লিস্ট করতেন। সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, পোস্ট গ্রাজুয়েট, 11-12 সবাই সেটি নির্বিবাদে মেনে নিত। কে কোন কাজটায় খুব কৃতি, এই 3 মাসের মধ্যে দেখে নেওয়া হতো। অগাস্ট থেকে শুরু হতো, সেপ্টেম্বর, অক্টোবর আর দেখে নেওয়া হতো। নভেম্বরের মাসে যখন কালী পুজো হতো, এই যে তাদের এই যে অবজারভেশনগুলো, সেগুলোর উপর ভিত্তি করে তাদেরকে আবার
এই কালী পুজোর সময় ডিউটি দেওয়া হতো। আবার কালী পূজার ডিউটির অবজারভেশন ভিত্তি করে আবার নতুন যখন ক্যাবিনেট হবে সেইটি কাজ করতে দেওয়া হতো। বিভিন্ন কাজ করতে যেতেন, ছাত্ররা যেতেন এবং তাদের ভেতরে উৎসাহ দেওয়া হতো, কেন পারবি না, তুই দাদার সাথে যাবি, এবারে গিয়ে দেখবি, শুনবি, কিনে নিবি, পরের বার থেকে তোকেই কিন্তু যেতে হবে এই কাজটা করতে। ভরসা করা হতো, সবসময় তাদের উৎসাহ দেওয়া হতো। ফুটবল খেলতে পারিস না তো কি হয়েছে, ভলিবল খেলতে পারিস, পায়ে ব্যথা আছে, হাতে ব্যথা নেই তো, চল ভলিবল খেলি, ভলিবল যদি খেলতে না পারিস চল ক্যারাম খেলি। কিছু না কিছু একটা কাজের ভেতরে জুড়িয়ে দেওয়া হতো। আমি এরকম স্বামীজির এরকম পজিটিভ অ্যাপ্রোচের প্রয়োগ কোথাও কখনো দেখিনি। প্রত্যেকটা জিনিস ওখানে অপশনাল। আমাদের হস্টেলে যাওয়াটাও অপশনাল, সন্ধ্যা আরতিতে যাওয়া অপশনাল, মঙ্গলারতিতে যাওয়া অপশনাল, সমস্ত কিছু অপশনাল। কিন্তু ছাত্ররা কখনো অ্যাবসেন্ট করে না। আপনি যদি মর্নিং প্রেয়ারে এসে থাকেন তাহলে দয়া করে একটা আপনার সিগনেচার খাতার মধ্যে দিয়ে যাবেন। আপনি যদি ইভিনিং প্রেয়ারে এসে থাকেন দয়া করে খাতায় একটা সিগনেচার দিয়ে যাবেন। আমরা দেখেছি ছাত্ররা হন করে ছুটতে কলেজ থেকে আসছে, কলকাতার কলেজ থেকে ট্রেন থেকে ফিরেছে, তাদের কেউ বলেনি এসেই প্রেয়ারে যেতে হবে, এসেই কোনো রকমের জামা কাপড় ছেড়ে ধুতি পরে না খেয়েই চলে গেছে প্রেয়ারে। তাদের মন খারাপ হয় প্রেয়ারে না যেতে পারলে। এই যে একটা পজিটিভ কিছু ছাপ তাদের রেখে দেওয়া হয়। ছাত্ররা এসে বলছেন আমরা এবার ভাবছি পুকুর পাড়টা এইরকম ভাবে সাজাবো। কিরম ভাবে সাজাবো না, বোতল, ছোট ছোট ওষুধের সিরাপের বোতল আছে, সেই সিরাপের বোতলে ভরবে, কেরোসিন তেল ভরবে, আর তাতে একটা পলতে লাগিয়ে, মুখটা কেটে পলতে লাগিয়ে দেবে। আপনারা অনেকেই লম্ফ দেখেছেন, সেই লম্ফ এবার এই পুকুরের পাড়ে চারদিকে চারটে, মানে যেখানটায় লম্ফটা বসাবে সেই লম্ফের চারদিকে চারটে কাঠি লাগানো হবে, পাট কাঠি লাগানো হবে, আর তার চতুর্দিকে একটা করে রঙিন কাগজ লাগিয়ে দেবে, আর সেই লম্ফটাকে ওর মাঝখানে বসিয়ে দেওয়া হবে। সত্যি সত্যি যখন সবকটা আলো জ্বলে উঠলো তখন সেই পুকুর পাড়টাকে কি অপরূপ দেখাচ্ছে। ছেলেরা নিজেরাই খুঁজতে থাকছে ডাস্টবিনে কোথায় কি এইরকম ছোট ছোট শিশি কোথায় কোথায় পড়ে আছে। সাধুরাও খোঁজা শুরু করলেন, তারাও খোঁজা শুরু করলেন। সব কিছু অপশনাল। এক রাত্রিরে নিয়ে যাওয়া হলো আমাকে ছাত্রদের হস্টেলে। আমরা দূর থেকে ওই পাম্প স্টোভের আওয়াজ পাচ্ছি। গেলাম, গিয়ে দেখি ছাত্ররা কেউ কোথাও হোস্টেলে নেই, পাম্প স্টোভটাও নেই, শুধুমাত্র একটা কড়া পড়ে রয়েছে জ্বলন্ত, আর তাতে জ্বলন্ত তেল, আর তাতে মাছ ভাজানো হচ্ছে। তারপরে মহারাজ আর আমি গিয়ে বাথরুমে টয়লেট খুলে দেখি একটি ছেলে সেই জ্বলন্ত স্টোভটি নিয়ে দাঁড়িয়ে আছে। তাকে বার করে আনা হলো। তারপরে সেই স্টোভটি নিয়ে যাওয়া হলো পুকুর পাড়ে, গিয়ে সেই মাছকে ভেজে সবাই আমরা খেলাম। আশ্রমের ভান্ডার থেকে পান্তা ভাত নিয়ে এলো। কোথা থেকে ছেলেগুলো করলো জানেন তো, গায়ে মাখার জন্য একটা জায়গায় তেল রাখা থাকতো, সেইখান থেকে যেদিন মাছ ধরা হবে তারা জানে, তার আগে থেকে ছেলেরা প্রস্তুতি নিচ্ছে, 1 পলা 2 পলা 4 পলা 5 পলা করে সেই তেলগুলোকে এক জায়গায় করছে। তাদের কাছে একটা গ্যাস স্টোভ আছে। মাছ যখন ধরা হয়ে মাছগুলো যাচ্ছে, একজন টেনে একটা মাছ ফেলে দিয়েছে, আর একজনের কাজ সেটাকে র্যাপ করে, গামছায় র্যাপ করে ফেরত নিয়ে যাওয়া, এবং রাত্রিরে মাছ ভাজা। কোনো শাস্তি নেই, কোনো কিছু নেই, কিন্তু তারা এই জিনিসটা বুঝলো এই কাজটা বোধহয় ঠিক নয়, এই কাজটা রিপিট করার কোনো প্রয়োজন নেই। এই ছেলেদের ভেতর থেকে পরবর্তীকালে 67 জন সাধু হয়েছেন। তাদের মধ্যে আত্মস্থানন্দজি, স্বামী বাগীশানন্দজি, এরা হলো প্রমুখ। এখন যারা ওই বেলঘরিয়া স্টুডেন্টস হোমে যারা পরিচালনায় আছেন, যে সমস্ত সন্ন্যাসী, তারা প্রত্যেকেই ওই বেলঘরিয়া স্টুডেন্টস হোমের ছাত্র। মা বাবার কাছ থেকে এসেছিল, ঘোর মায়াবী সংসার থেকে এসেছিল। কখনো মা বাবাকে ছেড়ে তারা থাকতে পারবে তারা বুঝতে পারেনি, কিন্তু স্বামীজির এমন এক আইডিয়া, এমন এক পজিটিভ আইডিয়ার সঞ্চার তাদের ভেতর করে দেওয়া হলো, তারা মনে করেছে যে তাদের আর সংসারে ফিরে যাওয়ার দরকার নেই। এই যে ভাবটি নিয়েছে এটি তারা জগতে দেখাতে পারবে। এদের মধ্যে বহু ছাত্র আমাদের আছেন। একজন তো আছেন সেক্রামেন্টোতে। সে যখন ছাত্র এসেছে তাকে দেখে কখনো মনে হয়নি যে সে কখনো কিছু করবে। একটি কলেজের প্রিন্সিপাল আছে আমাদের ছাত্র, তাকে দেখেছি সে গান গাইছে, মানে ব্যান্ডের গান গাইছে। এখন স্প্যানিশ গিটার তো নেই, সে কি করবে, একটা বাঁশ তুলে নিয়েছে, মুখেতেই সে স্প্যানিশ গিটারের বাজনা বাজাচ্ছে এবং গান গেয়ে চলেছে। তার ভেতরে যে
কৃতি, তার ভেতরে যে এই যে সুপ্ত প্রতিভা, সেটার বিকাশ সাধনের কথা হচ্ছে। স্বামীজি বলছেন না, ভাষা, সাহিত্য, দর্শন, কবিতা সকল বিষয়ে যা চিন্তা ও চেষ্টা মানুষ করছে, তাতে ভুল না দেখিয়ে ওই সব বিষয়ে কেমন করে ক্রমে ক্রমে আরো ভালো চেষ্টা করতে পারবে তাই বলে দিতে হবে। কালকেই আমরা গল্প করছিলাম, বেলঘরিয়া স্টুডেন্টস হোমে একটা অনবদ্য উৎসব হয়, সেটা হচ্ছে পিঠে উৎসব। এই যে পৌষ পার্বণের দিন পিঠে তৈরি করা হয়, ছেলেরা সারা দুপুর ধরে, থার্ড ইয়ারের ছেলেরা সারা দুপুর ধরে পিঠে তৈরি করে। ফার্স্ট ইয়ার এবং 11-এর ছেলেদের কাজ হচ্ছে পিঠের নাটক করা। কিরকম নাটক? একটা অদ্ভুত জিনিস, এটা আপনারা মানে কখনো শুনেছেন কিনা জানি না। ছেলেরা খেতে বসেছে, পঙ্গত বসে গেছে, সবাই খেতে বসেছে, সব পিঠে দেওয়া শুরু হয়ে গেছে, আর একদল এই গেলাসের পেছন আর আমাদের বালতি, প্লাস্টিকের ছোট প্লাস্টিকের বালতি পেছনে ওই চামচ দিয়ে বাজিয়ে বাজিয়ে গাইতে গাইতে যাচ্ছে, শোনো শোনো সর্বজন, শোনো দিয়া মন, পিঠের গুণকীর্তন আজি করিব বর্ণন। এটা হচ্ছে প্রথম পদ। তারপরে একটা গীতি কবিতা তারা নিজেরা তৈরি করে এবং সেটা গায়। প্রত্যেক বছর এই রাজনৈতিক বা যেটা এখন খুব চর্চার ইস্যু, আমার মনে আছে হাওলা কেলেঙ্কারি হয়েছিল, লালু প্রসাদ যাদব, সেই হাওলা কেলেঙ্কারির গল্প নিয়ে সেই পিঠের গুণকীর্তন তারা গাইতে গাইতে যাচ্ছে, এবং ওই যে খাওয়া হচ্ছে, ছেলেরা খাচ্ছে, এবং এই পঙ্গতের মধ্যে ওই রানিং নাটক হয়ে চলেছে, দেখবার মতো। এই জিনিস যে ওই ছাত্রগুলোর মধ্যে থেকে বেরোতে পারে আমরা কখনো আশা করিনি। তারপরে একটি পত্রিকা প্রকাশ করা হবে, সেই পত্রিকায় কারুর নাম না করে তার সম্পর্কে সেই পত্রিকায় লেখা হবে, যেমন দেওয়াল পত্রিকায় ঠিক সেই রকম। ছাত্রদের মধ্যে একটি ছেলে ছিল যার দাঁত কপাটিটা খানিকটা গরুর দাঁতের মতো, সে ব্রহ্মানন্দ ধামের দোতলার কোণের ঘরটায় থাকতো। ছেলেরা লিখে ফেললো বিজ্ঞাপন, ভালো গোখাদ্য চান, ব্রহ্মানন্দ ধাম, 2য় তলার শেষ ঘরটি। অথচ তাকেই বোঝাচ্ছে। আমাদের একজন সাধু গোলাপ খুব ভালো চাষ করতেন, খুব ফিটফাট থাকতেন, ছেলেরা তাকে নাম দিয়েছিল প্রিন্স। তখন ওখানে লেখা ছিল, একটা বিজ্ঞাপন দেওয়া, প্রিন্স নার্সারি। আমরা সাধুরা যে বাড়িটায় থাকতাম সেই বাড়িটির নাম ছিল বিজ্ঞানানন্দ ধাম। বিজ্ঞানানন্দ ধামের শেষের ঘরে প্রিন্স নার্সারি, সেখানে ভালো গোলাপের চারা পাওয়া যাবে। এই যে দেখুন, এই যে অদ্ভুত ব্যাপার, এই ছেলেগুলোর মধ্যে থেকে তাদের সেই ভেতরের সুপ্ত প্রতিভা বিকাশ। আমি যে বলছেন না, সবসময় পজিটিভনেস, সবসময় পজিটিভনেস, যত পজিটিভিটি তাদের ভেতরে আসবে তত তারা একটা নতুন মানুষকে দেখতে পাবে। কথাগুলি বলিয়া স্বামীজি একটু স্থির হইলেন, কিছুক্ষণ পরে আবার বলিতে লাগিলেন, ধর্মপ্রচারটা কেবল যাতে তাতে এবং যার তার উপরে নাক সিটকানো ব্যাপার বলে বুঝিসনি। ফিজিক্যাল, মেন্টাল, স্পিরিচুয়াল, শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক সকল বিষয়ে মানুষকে পজিটিভ আইডিয়াস দিতে হবে, কিন্তু ঘেন্না করে নয়। পরস্পরকে ঘেন্না করে করেই তোদের অধঃপতন হয়েছে। এখন পজিটিভ থট ছড়িয়ে লোককে তুলতে হবে। প্রথম ধাপে সমস্ত হিন্দু জাতিটাকে তুলতে হবে, তারপর জগৎকে তুলতে হবে। ঠাকুরের অবতীর্ণ হওয়ার কারণ এই, তিনি জগতে কারো ভাব নষ্ট করেন নাই। মহা অধঃপতিত মানুষকেও তিনি অভয় দিয়ে, উৎসাহ দিয়ে তুলেছেন। আমাদেরও তার পদানুসরণ করে সকলকে তুলতে হবে, জাগাতে হবে, বুঝলি? তোদের হিস্ট্রি, লিটারেচার, মাইথিওলজি এই প্রভৃতি সকল শাস্ত্র গ্রন্থ মানুষকে কেবল ভয়ই দেখাচ্ছে, মানুষকে কেবল বলছে তুই নরকে যাবি, তোর আর উপায় নেই। তাই এত অবসন্নতা ভারতের অস্থিমজ্জায় প্রবেশ করেছে। সেই জন্য বেদ ও বেদান্তের উচ্চ উচ্চ ভাবগুলি সাদা কথায় মানুষকে বুঝিয়ে দিতে হবে। সদাচার, সদ্ব্যবহার, বিদ্যা শিক্ষা দিয়ে ব্রাহ্মণ ও চণ্ডালকে এক ভূমিতে দাঁড় করাতে হবে। উদ্বোধন কাগজে এই সব লিখে আবাল বৃদ্ধ বণিকাকে তোল দেখি, তবে জানবো তোর বেদান্ত পড়া সার্থক হয়েছে। কি বলিস, পারবি? স্বামীজি বলতেন, একটি কথা তার ভারী প্রিয় ছিল। সেখানে বলছেন না, শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রায় ধামানি দিব্যানি তস্তু वेदाहमेतं पुरुषं महान्तं आदित्यवर्णं तमसः परस्तात् तमेव विदित्वाति मृत्युमेति नान्यः पन्था विद्यते अयनाय। এর মধ্যে যে সম্বোধনটা আছে না, শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্র, অমৃতের সন্তানগণ, অমৃতের সন্তানগণ, এই ভাবটি স্বামীজির খুব ভালো লাগতো।
বলছেন আমাদের উপনিষদ, আমাদের বেদ বেদান্ত আমাদের এইভাবে আহ্বান করছেন। সাধারণ মানুষ বলছেন না, বলছেন তুমি অমৃতের সন্তান, সাধারণ নও তুমি, অমৃত তত্ত্ব তোমার ভেতরে নিহিত আছে, সেই অমৃতের সন্তান তুমি, তোমার ভেতরে অসীম শক্তি বিরাজ করছেন, তুমি পারো না, এরকম জিনিস হয় না। আমরা অনেক সময় এই নেতিবাচক এইটি করো না সেইটি করো না, ওই না 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 করতে গিয়ে আমাদের জীবনটা নাময় হয়ে যায়। এই নাময় হতে হতে একটা সময় মানুষ মনে করে তার দ্বারা বোধহয় কোনো কিছুই সম্ভব নয়, সে কিচ্ছু করতে পারে না। কালকে একটা ভারী সুন্দর জিনিস, একটা ছবি দেখছিলাম, আইসিইউতে একজনের ছবি দেখছিলাম। তার শরীর খুব খারাপ, হয়তো সে চলেও যাবে বা এতদিনে সে চলেও গেছে হয়তো। যাতে সে কখনো না একা বোধ করে, তার সেই হাতটার উপরে একটা গ্লাভসে করে, একটা হট ব্যাগের মতো গ্লাভস, সেটা ঠিক ওই প্রত্যেকটাতে আঙ্গুল আছে, তার ভিতরে গরম জল ভরে, ঈষদুষ্ণ জল ভরে ওই মৃত ব্যক্তির, প্রায় মৃত পথযাত্রীর হাতে এটি দেওয়া হয়েছে, ও হাতের ওপর চাপা দেওয়া হয়েছে, যাতে সে সবসময় অনুভব করে সে একা নয়, কেউ একজন তাকে ধরে আছে, এবং যাতে সে মৃত্যুকে অতিক্রম করে বেরিয়ে আসবার পথ দেখতে পারে। একজনের গল্প আপনাদের বলেছিলাম, একটি মেয়ে হেপাটাইটিস বিতে আক্রান্ত হয়ে সেবা প্রতিষ্ঠানে ভর্তি ছিল। এত অসুস্থ, ডাক্তাররা মনে করছিলেন যে আজ বোধহয় সে মারা যাবে। আইসিইউ যে কিউবিকুল এসেছিল, তার ঠিক অপোজিট কিউবিকুলে একটা ছোট্ট শিশুও ভর্তি ছিল। তার মা সেই শিশুটির কাছে ছিল। যখন বাবা মা আতান্তরে, তখন সেই কন্যাটির কানে কানে ভদ্রমহিলা এসে বলেছিলেন, তুমি তো মারাই যাবে, কিন্তু যতক্ষণ বেঁচে আছো ততক্ষণ এই নামটি করো। তার দীক্ষা মন্ত্রটি তিনি তার কানে কানে দিয়ে দিয়েছিলেন। মেয়েটি জ্ঞানত, যতক্ষণ জ্ঞান ছিল তার ততক্ষণ অবধি সে তার সেই মন্ত্রটি জপ করছিলেন। হঠাৎই দেখা গেল যেটা, সেটা পরের দিন থেকে সেই মেয়েটি ধীরে ধীরে সুস্থ হচ্ছে। মেয়েটির মাঝরাত্রে পরে কোনো জ্ঞান ছিল না, কিন্তু যখন তার জ্ঞান হলো, সে দেখছে সে আইসিইউতেই আছে এবং বেঁচে আছে, এবং সে দ্রুত সুস্থ হতে থাকলো, এবং তার সেই মন্ত্রটি নিয়ে সে আরো চর্চা করতে থাকলো, জপ করতে থাকলো, মনে মনে আবৃত্তি করতে থাকলো। এই করতে করতে ধীরে ধীরে একটা সময় মেয়েটি সুস্থ হলো। শুধু সুস্থ না, আইসিইউ থেকে বেরিয়ে জেনারেল বেড এলো, জেনারেল বেড থেকে বাড়িও ফিরে এলো। তার মনে হয়েছিল যে এই মন্ত্র তাকে এত মুক্তির পথ দেখিয়েছে, অতএব সে অবশ্যই এই মন্ত্র ফর্মালি নেবে, এবং সেই উদ্দেশ্যে সে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজির কাছে আসে। এই ঘটনাটাই আমার নিজের চোখে দেখা। অদ্ভুত, আমরা যখন কেউ চলে যাচ্ছে তাকে বেঁচে থাকার কথা বারবার বলি, তাহলে সে যতক্ষণ বেঁচে আছে মৃত্যু চিন্তা যেন তাতে না করে। আমরা যেন আমাদের সন্তানদের কখনো কোনো রকম নেগেটিভ চিন্তা, কোনো রকম নেগেটিভ ভাবনা না দিতে পারি। আমরা প্রত্যেকেই অমৃতের সন্তান, এই কথাটা যেন বুঝতে পারি। আমাদের আচরণে যেন কোনো রকম ইনইকুয়ালিটি না থাকে, সবাই আমরা একই, সেইটি যেন বোঝানো হয়। এই বোধটা থাকা ভীষণ জরুরি, এবং এই বোধটা আমাদের খুব সাহায্য করতে থাকে। মাঝে মাঝে ছেলেপুলেদের সঙ্গে করে নিয়ে একটু বাইরে যাবেন, বাজার দোকান করাবেন, আপনার সঙ্গে করে সে বাইরের জগৎটাকে দেখতে শিখুক, বাইরের জগৎ সম্পর্কে তার একটা সম্যক ধারণা হতে থাকুক, এবং ক্রমাগত সে যেন বুঝতে পারে সে এবং বাইরের অন্যান্য সবাই এক, এটা যেন সে বুঝতে পারে। শিষ্য বলছেন, আপনার আশীর্বাদ ও আদেশ হইলে সকল বিষয় সিদ্ধ কাম হইব বলিয়া মনে হয়। স্বামীজি বলছেন, আর একটা কথা, শরীরটা খুব মজবুত করতে হবে, তোকে শিখতে হবে, সকলকে শেখাতে হবে। দেখছিস নে, এখনো আমি রোজ ডাম্বেল কষি, রোজ সকাল সন্ধ্যায় বেড়াবি, শারীরিক পরিশ্রম করবি। বডি অ্যান্ড মাইন্ড মাস্ট রান প্যারালাল, দেহ ও মন সমানভাবে চলবে। সকল বিষয়ে পরের উপর নির্ভর করলে চলবে কেন? শরীরটা সবল করবার প্রয়োজনীয়তা বুঝতে পারলে নিজেরাই তখন ওই বিষয়ে যত্ন করবে। সেই প্রয়োজনীয়তা বোধের জন্যই এখন এডুকেশন এর শিক্ষা দরকার। আত্মবোধ যদি না জাগে, শিক্ষা যদি না জাগে, আমাদের বলছেন শরীরম আদ্যম খলু ধর্ম সাধনম। আমাদের যার যেটি ধর্ম, ধর্মকৃত কর্ম, ছাত্রের অধ্যয়ন, গৃহস্থের গৃহকার্য, সমস্ত কিছুর মূল যে কাজটা যার মাধ্যমে হয়ে থাকে সেটা হচ্ছে শরীর। অতএব শরীরটিকে সুস্থ রাখা খুব প্রয়োজন আছে।
শরীর যদি সুস্থ না থাকে তাহলে বহু বিষয় আপনাকে অন্যের ওপর নির্ভর করতে হবে। অন্যের ওপর নির্ভর করলে আপনি কোনোভাবেই নিজে নিজে এগিয়ে যেতে পারবেন না, তাতে আপনার স্যাটিসফ্যাকশন তৈরি হয় না। এই যেমন আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, এই 1 মাস ধরে অন্যের ওপর নির্ভর করতে হচ্ছে। আমি যে কাজটি নিজে গিয়ে দেখতে পারি, যে কাজটি আমি নিজে নিজে করতে পারি, সেই কাজটি আমাকে কানের মাধ্যমে শুনে চোখের কল্পনা করে সেই জিনিসটাকে বুঝতে হচ্ছে। আমাদের এই যে রান্নাঘর তৈরি হয়ে গেলে কোনোটি শেষের অংশটি আমার পক্ষে আর দেখা সম্ভব হয়নি। আমি রোজ আমার বারান্দা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটা দেখতে পারতাম সে ততটা দেখার চেষ্টা করতাম। এতে আমার খুব মনে হচ্ছে যে শরীরটা খুব নিজের ভালো থাকার দরকার। অনেক সময় এরকম হয়, কাজ করতে করতে আমরা আমাদের শরীরটাকে ভুলে যাই। শরীরটারও প্রয়োজন আছে, তাকেও যে যত্ন করা দরকার সেইটা আমরা বেশিরভাগ সময় ভুলে যাই, এবং ভুলে যাই বলেই সেটা বেগরবাই করে ফেলে, এবং যখন বেগরবাই করে ফেলে আমরা সম্পূর্ণ অথর্ব হয়ে যাই। আমাদের পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ, যিনি এখন 97 বছর বয়সে, এখনো পর্যন্ত তিনি অসম্ভব রকমের ফিট। তিনি সমস্ত দিন তার কাজকর্ম করেন। তিনি যার কাছে মন্ত্র দীক্ষা নিয়েছিলেন, স্বামী জ্যোতিষারানন্দজি মহারাজ, জ্যোতিষারানন্দজির শর্ত ছিল, অনেকগুলি শর্তের মধ্যে একটি শর্ত ছিল, রোজ কিছু সময় ফিজিক্যাল ওয়ার্ক করতে হবে, মানে এই আসন ধ্যান এই ওয়ার্কআউট করতে হবে। এবং পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ এখনো প্রায় 40 মিনিটের কাছাকাছি তিনি ব্যায়াম করেন। তার অপর গুরু ভাই স্বামী ভজনানন্দজি মহারাজ, তার শরীর একেবারেই বেঁকে গেছে, কিন্তু তিনি রোজ কিছু না কিছু সময় ধরে তিনি ফিজিক্যাল ওয়ার্ক করে থাকেন। পূর্বরাজকে অমল প্রাণা মাতাজির কথাও শুনেছি, তিনিও রোজ কিছু কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করতেন। এটি তার শর্ত ছিল। পরম পূজ্যপাদ মহারাজের রুটিন শুনে তো আমি সম্পূর্ণ অবাক হয়ে গেছি। রাত্রিরে প্রায় 12:30 থেকে 3:30 এইটুকু সময় তিনি বিশ্রাম করেন, আর দুপুরে তাকে জোর করে 2 ঘন্টা বিশ্রাম করানো হয়। 24 ঘন্টার মধ্যে মাত্র 5 ঘন্টা তিনি ঘুমন, এবং বাকি 19 ঘন্টা তিনি জেগে আছেন। তার ভেতরে দীক্ষা দেওয়ার কাজ আছে, প্রশাসনিক কাজ আছে, ভক্তদের দর্শন দেওয়া আছে, বই পড়া আছে, এবং অন্যদের সঙ্গে দেখা করা, এই সমস্ত কিছু আছে। তিনি এখনো পর্যন্ত নিত্য সন্ধ্যারতিতে আসেন, নিত্য সন্ধ্যারতিতে এসে বসেন, সমস্ত উৎসবে পুরোটা এসে বসেন, এবং যেরকম অন্যান্য সাধারণ সাধুরা আসেন, তাকে কখনো পায়ে মোজা পড়তে দেখিনি। তার কারণ তিনি বিশ্বাস করেন এগুলো সাধুর পড়ার দরকার নেই, তার শরীরটা হয়তো সেইভাবে সাপোর্ট দিচ্ছে। তিনি সমস্ত কিছু এবং খুব সাধারণ জীবনযাপন করার আপ্রাণ চেষ্টা করেন। এই কয়েক বছর আগে তিনি পড়ে গিয়ে যাওয়ায় তার পায়ে একটু সমস্যা হয়েছে, এখন তাকে লাঠি ব্যবহার করতে হয়, এবং বয়সের কারণ অন্য কাউকে ধরতে হয়। নাহলে আমি বহু বছর ধরে মহারাজকে হেডকোয়ার্টার্সে থাকাকালীন 14 বছর মহারাজ যখন মিটিংয়ে আসতেন, আমাকে মহারাজকে পৌঁছে দিতে যেতে হতো চেন্নাই যাওয়ার পথে এয়ারপোর্ট অব্দি। আমি গাড়ি থেকে নেমে কার্ট আনতে আনতে দেখেছি মহারাজ তাঁর সঙ্গের যে লাগেজটি সেটি তিনি বার করে ফেলেছেন। সেইখানে তিনি কারুর সাহায্য গ্রহণ করতেন না। মহারাজ জোর করে তার কাছ থেকে লাগেজটা নিয়ে কার্টটি নিয়ে যাওয়ার পর মহারাজের সঙ্গে হয়তো ভেতরে যাওয়া হলো, ওই অবধি। কিন্তু অ্যানাউন্সমেন্ট হলে তিনি তার নিজের কার্টটা নিজেই ঠেলে নিয়ে যাবেন। এটা হচ্ছে কথা। সব সময়ের জন্য মহারাজকে দেখেছি কারুর ওপর কোনোভাবে কোনো অবস্থাতে তিনি নির্ভরশীল নন। স্বামীজি বলছেন, সব বিষয় পরের ওপর নির্ভর করলে চলবে কেন? শরীরটা সবল করবার প্রয়োজনীয়তা বুঝতে পারলে নিজেরাই তখন এই বিষয়ে যত্ন করবে। সেই প্রয়োজনীয়তা বোধের জন্যই এখন এডুকেশন বা শিক্ষা দরকার। আজ এই পর্যন্ত। শ্রী ভগবানের কৃপা হলে আবার আপনাদের এর পরের অংশ থেকে আলোচনা আমরা করব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী त्रैलोक्यवासिनामिड्डे लोकानां वरदा भव। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्णार्पणमस्तु।